ওকে পিচ্ছি ভাই আর আপুরা, তোমরা যারা ড্যালেজ নিয়ে এখন ভিডিওটা দেখছো, আমরা ফার্স্টেই কিন্তু গ্রাফ পড়ে নেব। অনেকেই বিরক্ত হয়ে যাচ্ছ নাকি? আসলে এই টপিকে অনেকগুলা গ্রাফ আছে, বুঝেছো? এরপরে আমাদের মূলত অ্যাডমিশনে যতগুলা গ্রাফ আসে এর মধ্যে ম্যাক্সিমাম আসে হচ্ছে এই চ্যাপ্টার থেকে, অথবা আসে আমাদের সেকেন্ড পেপারের ওই যে পরিবেশগত রসায়নটা আছে না, ওইখান থেকে। আবার দ্রাব্যতার গুণফল থেকেও কিন্তু গ্রাফ আসতে পারে, বুঝে গেছে? এখন দেখো আমি দুইটা গ্রাফ একটু একে দেখাচ্ছি, তোমাদের এখন লেখার দরকার না, আমি বলবো কোন জায়গায় গিয়ে তোমাদের পজ দিয়ে লেখাগুলো লিখে নিতে হবে। ওকে, তোমরা এখন শুধুমাত্র দেখবা আর আমি কি বলি এগুলো শুনবা। দেখো দুইটা গ্রাফের মধ্যে ফার্স্ট গ্রাফ আমি আঁকছি। এদিকে দেয়া আছে এনার্জি, কিসে দেয়া আছে? কিলোজুল পার মোল। কোনো একটা বিক্রিয়া যখন হয় আমি এখানে লিখছি বিক্রিয়ক রিঅ্যাক্ট্যান্ট আর, তাহলে এটা হচ্ছে বিক্রিয়কের জন্য এনার্জি দেয়া আছে, দ্যাট মিন্স আমি এটাকে লিখতে পারি এইচ আর। এইচ আর মানে কি? বিক্রিয়কের জন্য এনার্জি বা এনথালপিটা এখানে দেয়া আছে। আর একটা নির্দিষ্ট সময় গিয়ে বিক্রিয়ক কি করে ফেলবে? প্রোডাক্টে পরিণত হবে। এর আগে বিক্রিয়ক কি করবে? বিক্রিয়কের মধ্যে বন্ধন ভাঙতে থাকবে, একটা অন্তর্বর্তী যৌগ গঠিত হবে, এরপরে গিয়ে আমরা প্রোডাক্ট পাবো। এখানে আমরা লিখছি প্রোডাক্ট, এটা একটু উপরে দিচ্ছি, এটা হচ্ছে পি, তাহলে এটাকে আমরা লিখতে পারি এইচপি, দ্যাট মিন্স প্রোডাক্টের এনথালপি। কোনটা? এই যে দেখো এই পয়েন্ট বরাবর যে এনার্জিটা আসছে এটাকে আমরা লিখতে পারি এইচপি, এই জায়গায় লিখছি এইচপি। বুঝে গেছে বিষয়টা? এবার দেখো বিক্রিয়ক কি সরাসরি প্রোডাক্টে পরিণত হতে পারে না, এর জন্য ওকে একটা মিনিমাম এনার্জি বাধা অতিক্রম করতে হয়, যেটাকে আমরা বলি সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তি টার্মটা কি হবে? সক্রিয়ণ শক্তি যদি আমরা দেখাতে চাই, এই যে বিক্রিয়কের যে পরিমাণ এনার্জি লাগছে, ও তো আগে থেকে একটা এনার্জি ছিল, তাই না? ওর কি এনার্জি জিরো আছে? না, ওর একটা নির্দিষ্ট এনার্জি ছিল, তাই না? ধরে নাও এটা হচ্ছে 80 কিলোজুল পার মোল, বাট এই বিক্রিয়াটা করার জন্য ওকে একটা শক্তি বাধা অতিক্রম করতে হয়েছে, এটাকে বলা হয় ওই বিক্রিয়কের জন্য বা ওই বিক্রিয়ার জন্য সক্রিয়ণ শক্তি। ইংলিশে বলি আমরা অ্যাক্টিভেশন এনার্জি। অ্যাক্টিভেশনের এটা আমি এখানে লিখলাম। সক্রিয়ণ শক্তির একক কিসে? কিলোজুল পার মোলে। জুল পার মোলে আসা আমি আগেই বলছি, কিন্তু বিক্রিয়াগুলোর জন্য সক্রিয়ণ শক্তির ভ্যালুটা অনেক বেশি হয়, সেই জন্য আমরা এটাকে লিখি হচ্ছে কিলোজুল পার মোলে। এটা একটা বিক্রিয়ার জন্য আমরা লিখলাম। আবার এখানে আরেকটা গ্রাফ আঁকছি, সেম। তফাৎটা কোন জায়গায় আমি বলে দিচ্ছি। এখানে কি থাকবে? এনার্জি থাকবে। এখানে বিক্রিয়ক থেকে প্রোডাক্ট হচ্ছে, দ্যাট মিন্স বিক্রিয়ার প্রোগ্রেস কতটুকু হচ্ছে এটা, বা সময়টা বিক্রিয়ক থেকে কোন সময় গিয়ে প্রোডাক্টে পরিণত হচ্ছে। তাহলে দেখো এখানে আমি বিক্রিয়কটা দিচ্ছি উপরে আর প্রোডাক্টটা দিচ্ছি নিচে, এটুকু বোঝা গেছে? দ্যাট মিন্স এটা হচ্ছে এইচ আর রিঅ্যাক্ট্যান্টের এনথালপি, আর এটা হবে প্রোডাক্টের এনথালপি। এই দুইটা তফাৎটা বুঝছো? একটাতে বিক্রিয়ক দেওয়া আছে নিচে, দ্যাট মিন্স এনার্জি কম, প্রোডাক্টের এনার্জিটা বেশি। আরেকটাই রিঅ্যাক্ট্যান্টের এনার্জি বেশি, প্রোডাক্টের এনথালপি বা এনার্জিটা কম। এখানেও বিক্রিয়ককে অবশ্যই সক্রিয়ণ শক্তির বাধাটা অতিক্রম করতে হবে। এখানে এই বিক্রিয়ার জন্য সক্রিয়ণ শক্তি কী হবে? এই যে বিক্রিয়কের এনার্জি তো একটা ছিল, বাট ওকে আরও একটা এনার্জি গেইন করতে হয়েছে, এটা ইএ বা অ্যাক্টিভেশন এনার্জি। এটুক বোঝা গেছে? এবার দেখি তোমরা বলো, এটুকু লেখার দরকার নেই, এবার তোমরা একটু চিন্তা করে বলো তো এখানে এই গ্রাফটা কোন গ্রাফটা তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য, কোন গ্রাফটা তাপহারী বিক্রিয়ার জন্য? বা আমি আর একটু সহজ করে দিই কোয়েশ্চেনটা, এই গ্রাফটা কোন বিক্রিয়ার জন্য? এটা কি তাপ উৎপাদী নাকি তাপহারী? কোয়েশ্চেনটা বুঝে গেছে? কোয়েশ্চেনটা হচ্ছে এই গ্রাফটা তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য হবে নাকি তাপহারী বিক্রিয়ার জন্য হবে। দেখো তো এটা যদি আমাদের চিন্তা করতে হয়, তাহলে আগে আমাদের একটু ড্যালেজ নিয়ে ভাবতে হবে। ড্যালেজ আমরা জানি, ড্যালেজ ইকুয়াল কি হয়? এইচপি মাইনাস এইচ আর। তাপ উৎপাদী বিক্রিয়ায় কি হয়ে যায়? এইচপি নেগেটিভ, মানে ড্যালেজ নেগেটিভ হয়, তাই না? আর যদি তাপহারী বিক্রিয়া হয় দেন ড্যালেজ পজিটিভ আসে। এবার দেখো তো এই বিক্রিয়ার জন্য ড্যালেজ পজিটিভ আসবে নাকি নেগেটিভ আসবে? এইচপি বড়, তাহলে এইচপি মাইনাস এইচ আর করে দিলে এটা কি আসবে? পজিটিভ। আর পজিটিভ আসা মানে এই বিক্রিয়াটা তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়া বা ইংলিশে যদি আমরা বলি এটা হচ্ছে এন্ডোথার্মিক রিঅ্যাকশন। এন্ডোথার্মিক রিঅ্যাকশন। এইটুকু অনেকে মনে হয় বুঝো নাই, এটা বুঝতে পারছো? আমরা ড্যালেজ দিয়ে চিন্তা করতে পারি, বা আমরা আরেকভাবে চিন্তা করতে পারি। বিক্রিয়কের একটা এনার্জি ছিল, তাই না? যখন সে প্রোডাক্টে পরিণত হয়েছে তখন ওর এনার্জি বেড়ে গেছে। এনার্জি বেড়ে যাবে কেমনে? ওকে বিক্রিয়ার মধ্যে কোনো শক্তি উৎপাদন করতে পারে? আমরা ওই যে শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী জানি কোনো শক্তি তো উৎপন্ন হয় না, তাই না? দ্যাট মিনস ও বিক্রিয়া যখন করছে এর মধ্যে তো ও শক্তি উৎপাদন করছে না। দ্যাট মিনস এই যে শক্তি বেড়ে গেল, প্রোডাক্ট যখন হয়েছে তখন দেখতেছি এর বিক্রিয়ক এর যে অণুগুলো আছে, অর্থাৎ উৎপাদের যে অণুগুলো আছে এর মধ্যে কি হয়ে গেছে? শক্তি বেড়ে গেছে বা এনথালপি বেড়ে গেছে। এটা বাড়ছে কি?
Get your best tutor in a smart way. Download Baidu Academy app. ভাবে ও নিঃসন্দেহে চারপাশ থেকে কি নিছে বলো তো, এনার্জি নিছে না? চারপাশ থেকে যদি এনার্জি নিয়ে নেয়, এটাকে আমরা বলি সারাউন্ডিংস থেকে বা চারপাশ থেকে যদি এনার্জি নিয়ে নেয়, তখন চারপাশে কি মনে হবে? ঠান্ডা মনে হবে না? দ্যাট মিনস তাপ হারাইছে এটা মনে হবে না? চারপাশে যদি তাপমাত্রা কমে যায়, দ্যাট মিনস বা তাপ যদি কমে যায়, তাহলে এটাকে আমরা কি বলবো? তাপহারী বিক্রিয়া। বুঝে গেছে বিষয়টা? এইখানে দেখো তো এইচআর এনার্জি কি ছিল? বেশি ছিল, আর প্রোডাক্টের এনথালপি বা এনার্জি কমে গেছে। এইচআর বেশি ছিল, প্রোডাক্টের এনার্জি কমে গেছে। তাই এটুকু বুঝতে কারো ঝামেলা আছে? এটা যদি 100 হয়, এটা কতটুকু হয়ে যাবে? 80 বা 100-এর চেয়ে কম কিছু একটা। কমে গেছে মানে যাবে কই? চারপাশে যদি চলে যায়, তাহলে চারপাশে কি মনে হবে? তাপ উৎপন্ন হয়েছে এটা মনে হবে না? কারণ এই এনার্জিটা তাপ হিসেবে যাচ্ছে, তাহলে তাপ উৎপন্ন হয়েছে এটা মনে হবে। দ্যাট মিনস এই বিক্রিয়াটা কোন বিক্রিয়া হবে? তাপ উৎপাদী বিক্রিয়া। দ্যাট মিনস এই বিক্রিয়াটা তাপ উৎপাদী বা ইংলিশে এক্সোথার্মিক রিঅ্যাকশন। এটুকু বুঝতে পারছো সবাই? কোনটা তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য, কোনটা তাপহারী বিক্রিয়ার জন্য। আর তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তাপ উৎপাদী বিক্রিয়া তাপ কই উৎপন্ন হয়? বিক্রিয়া মাধ্যম উৎপন্ন হয় নাকি চারপাশে উৎপন্ন হয়? তাপ উৎপাদী বিক্রিয়া তাপ উৎপন্ন হয় চারপাশে, দ্যাট মিনস সারাউন্ডিংসে, সিস্টেমের মধ্যে না। আর এখানে যদি জিজ্ঞেস করা হয় তাপহারী বিক্রিয়া তাপ হারাইকে, বিক্রিয়ার মাধ্যম নাকি চারপাশ? তাপ হারাই হচ্ছে বিক্রিয়ার মাধ্যম না, চারপাশ। অর্থাৎ বিক্রিয়া যেখানে হচ্ছে ওইখানে তাপ হারাবে না, এর চারপাশে যা যা আছে, দ্যাট মিনস বিক্রিয়ার সাথে সংশ্লিষ্ট যা না, তাই কি হবে? তাপ হারাবে। ওকে, এবার দেখো একটা বিষয়, আমরা জানি আমাদের ম্যাক্সিমাম বিক্রিয়াগুলা কোন ধরনের হয়? উভমুখী বিক্রিয়া। দ্যাট মিনস আমি এখানে রিঅ্যাকট্যান্ট থেকে যদি প্রোডাক্ট করি, আবার আমি চাইলে প্রোডাক্ট থেকে কি করতে পারবো? রিঅ্যাকট্যান্ট করতে পারবো। এটুকে কারো ঝামেলা আছে? এটুক বুঝে যাচ্ছে আমি কি বলছি? এটা বুঝে যাচ্ছে? দ্যাট মিনস এটা এইভাবে যেমন হয়েছে, আবার চাইলে এই রিঅ্যাকশানও হতে পারে, তাই না? এবার দেখো তো এই রিঅ্যাকশানটা যেহেতু হতে পারে, এটাকে আমরা বলি হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশানের জন্য সক্রিয়ণ শক্তি। দ্যাট মিনস যে ইএটা আছে, এটা আসলে কার জন্য? সম্মুখ বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি। এই ইএ আর ইএ এফ কেন লিখছি? ফরওয়ার্ড রিঅ্যাকশানের জন্য। এটুকু বোঝা যাচ্ছে কি বলছি? আবার যখন এই বিক্রিয়াটা হয়, এর বিপরীত বিক্রিয়াটা হয়, এর কি বেশি এনার্জি লাগবে আর কম এনার্জি লাগবে না? দেখো তো এর এখন কতটুকু এনার্জি লাগবে? এখান থেকে এই এনার্জিটা লাগবে। কি বলছি বুঝে যাচ্ছে? তাহলে এই এনার্জিটা যদি লাগে, এটাকে আমরা বলি হচ্ছে ইএ ভি, ব্যাকওয়ার্ড। দ্যাট মিনস পশ্চাৎ বিক্রিয়ার জন্য বা বিপরীত বিক্রিয়ার জন্য সক্রিয়ণ শক্তি। আমি দুইটা আলাদা টার্ম বলছি, এতক্ষণ বলছিলাম শুধুমাত্র সক্রিয়ণ শক্তি, আর এখন বলছি শুধু যে সক্রিয়ণ শক্তিটা বলছি, এটা আসলে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখ বিক্রিয়ার সক্রিয়ণ শক্তিই হচ্ছে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি, তাই না? ইএ ফরওয়ার্ড আর ইএ দুইটাই তো একই জিনিস। এবার বলছে আসলে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে তো আসলে দুই দিক থেকে বিক্রিয়া হয়, তাহলে এটা কি হয়ে গেল? বিপরীত বিক্রিয়ার জন্য সক্রিয়ণ শক্তি। ডেল এইচের এতক্ষণ পর্যন্ত আমরা ডেফিনেশন কয়টা শিখেছি বলো তো? শুধুমাত্র একটা, শিখিও নেই, এটা আমরা জানি। এটা কি হবে? এইচপি মাইনাস এইচআর। বোঝা গেছে? অর্থাৎ প্রোডাক্টের এনথালপি মাইনাস রিঅ্যাকট্যান্টের এনথালপি। এবার আমরা সক্রিয়ণ শক্তি দিয়ে আরেকটা ডেফিনেশন শিখবো। দেখো তো আমার ডেল এইচ কোন অংশটা ছিল? ডেল এইচ অংশটা ছিল হচ্ছে এই অংশটা, তাই না? প্রোডাক্ট মাইনাস রিঅ্যাকট্যান্ট, দ্যাট মিনস এই অংশটা ছিল হচ্ছে আমার ডেল এইচ। ধরো তোমাকে প্রোডাক্টের এনথালপি দেয়া নাই, রিঅ্যাকট্যান্টের এনথালপি দেয়া নাই, তোকে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি বের করতে বলছে, কিন্তু তোমাকে দেয়া আছে কি? সম্মুখ বিক্রিয়ার জন্য সক্রিয়ণ শক্তি এবং পশ্চাৎ বিক্রিয়া বা বিপরীত বিক্রিয়ার জন্য সক্রিয়ণ। কোয়েশ্চেনটা বুঝে যাচ্ছে কি বলছি? সম্মুখ বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি দেওয়া আছে, পশ্চাৎ বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি দেওয়া আছে। তাহলে ডেল এইচ কি হবে? সম্মুখ বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি মাইনাস বিপরীত বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি। তাহলে এখানে আমি ডেল এইচের আরেকটা ইকুয়েশন লিখছি, এটা হচ্ছে ডেল এইচ ইকুয়াল ইএ ফরওয়ার্ড মাইনাস ইএ ব্যাকওয়ার্ড। দেখো তো এটা কি আসে কিনা? এই যে ইএ ফরওয়ার্ডটাকে ইএ ব্যাকওয়ার্ড যদি মাইনাস করে দিই, থাকে কি ডেল এইচ না? বিষয় বুঝে গেছে? তাহলে ডেল এইচের আমরা কয়টা ইকুয়েশন পাইছি বা কয়টা ডেফিনেশন পাইছি? দুইটা, একটা এইচপি মাইনাস এইচআর আর একটা ইএ ফরওয়ার্ড মাইনাস ইএ ব্যাকওয়ার্ড। এইটুক তোমরা একটু পজ দিয়ে লিখে নাও, এরপর আমি এই গ্রাফ থেকে একটা ছোট হিসাব দেখাচ্ছি। এইবার দেখো, তোমাকে ধরো এইচআর দেয়া আছে 80 ইউনিট, কিসে পাশে তো লিখে দেয়া আছে কিলোজুল পার মোলে। আবার এইচপি দেয়া আছে কত? 100। তোমাকে এই ভ্যালুটা, এইচপি মানে এই পয়েন্টটা দেয়া আছে, আবার তোমাকে এই পয়েন্টটা দেয়া আছে 200 ইউনিট লিখার দরকার আছে? দরকার নেই, যে এনার্জির ইউনিটটা এখানে পাশে দেয়াই থাকবে, কিলোজুল পার মোলে বা জুল পার মোল, কিছু একটাই তো দেয়া থাকবে। ইন জেনারেল থাকবে কিসে? কিলোজুল পার মোলে। তোমাকে বের করতে বললো এই বিক্রিয়ার ডেল এইচ কত,
তোমাকে বের করতে বললো এই বিক্রিয়ার জন্য সক্রিয়ণ শক্তি কত, তাহলে এই বিক্রিয়ার ডেল এইচ কী হবে, এইচপি মাইনাস এইচআর, দ্যাট মিন্স ডেল এইচ ইকুয়াল এখানে আসবে 100 মাইনাস 80, দ্যাট মিন্স কত 20 কিলোজুল পার মোল। আর সক্রিয়ণ শক্তি কি হবে 200 কিলোজুল পার মোল, তাই না? 200 কিলোজুল পার মোল হবে না, দেখো 200টা দেয়া আছে, 0 থেকে শুরু করে এইটুক মান দেয়া আছে কত 200, বাট সক্রিয়ণ শক্তি সমান আমরা কি দেখব, বিক্রিয়ক থেকে এই ভ্যালুটা কত, দ্যাট মিন্স বিক্রিয়ককে কি পরিমাণ এনার্জি গেইন করতে হয়েছে। তাহলে এটা কি হবে 200 মাইনাস 80, দ্যাট মিন্স বুঝা গেছে বিষয়টা, এই ভ্যালুটা দেয়া আছে, তোমাকে তো শুধুমাত্র এইটুক বলে দেয় নাই যে 200, তোমাকে বলে দিয়েছে এই পয়েন্টটা 200, দ্যাট মিন্স কত থেকে, 0 থেকে শুরু করে এই 200। এই বিক্রিয়ায় তো বিক্রিয়কের ইতিমধ্যে এনার্জি কত আছে 80, তাহলে কেউ 200 হতে পারে আর কত লাগবে 200 মাইনাস 80, দ্যাট মিন্স 120 কিলোজুল পার মোল। তোমাকে যদি বলতো এই উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বিপরীত বিক্রিয়ার জন্য সক্রিয়ণ শক্তি কত, তাহলে কি হবে 200 মাইনাস প্রোডাক্টের এনথালপি 100, তাহলে ইয়ে ব্যাকওয়ার্ড হবে 200 মাইনাস প্রোডাক্টের জন্য কত হয় 100, দ্যাট মিন্স 100 কিলোজুল পার মোল। আমরা যদি এই দুইটা ইকুয়েশন শিখে ফেলি, আমরা ডেল এইচের ডেফিনেশন পড়তে গিয়ে আর 4টা ইকুয়েশন শিখবো। এবং একটা খুবই ইন্টারেস্টিং বিষয় বলে রাখি, ডেল এইচে কিন্তু তোমাদের খুব বেশি প্রবলেম করা লাগবে না, দ্যাট মিন্স খুব বেশি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন বা হিসাব নিকাশ করে ম্যাথ করা লাগবে না। এর কারণ ডেল এইচে ইন জেনারেল যতগুলো ম্যাথ আসে এগুলো হচ্ছে তুমি ইকুয়েশন জানলেই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে পারবা। আপাতত হচ্ছে এই গ্রাফগুলো লিখে নাও, কোনটা তাপ হারি কোনটা তাপ উৎপাদে এগুলো মার্ক করে রাখো, কেন তাপ উৎপাদে কেন তাপ হারি এগুলো লিখে রাখো, আর সম্মুখ বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি বিপরীত বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি এটা লিখে রাখো। আরেকটা বিষয় আমি আগেই বলছিলাম, বুয়েট 4-5 যেটা আসছিল গ্রাফে দেখাতে বলছিল, যদি প্রভাবক দেওয়া হয় সক্রিয়ণ শক্তির কী পরিবর্তন হয়, এটা কী হয়ে যায়, কমে যায়। ওকে, দেখো আমি ডেল এইচে বলেছি টোটাল কয়টা ইকুয়েশন পড়বো, 6টা ইকুয়েশনের মধ্যে 2টা ইতিমধ্যে আমরা পড়ে ফেলছি, এগুলো লিখে ফেলি। ডেল এইচ ইকুয়াল এইচপি মাইনাস এইচআর, এটা ছিল আমাদের 1 নাম্বার ইকুয়েশন। গ্রাফ থেকে আমরা আরেকটা জিনিস শিখছি, যদি সম্মুখ বিক্রিয়া সক্রিয়ণ শক্তি এবং বিপরীত বিক্রিয়া সক্রিয়ণ শক্তি দেওয়া থাকে তাহলে ইএ ফরওয়ার্ড মাইনাস ইএ ব্যাকওয়ার্ড। ওকে, এবার দেখো এই ডেল এইচের পুরো জিনিসটা আসে কই থেকে, আসলে ডেল এইচ নিয়ে আমরা কেন কথা বলি, এই পুরো জিনিসটা আসে আমরা ফিজিক্সে পড়ি না, তাপগতিবিদ্যার প্রথম সূত্র দ্বিতীয় সূত্র থার্মোডাইনামিক্স, তাই না? এই পুরো কেমিস্ট্রি এই অংশটাকে আসলে থার্মোডাইনামিক্সের অংশ। দ্যাট মিনস আমরা কোনো বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে কি হবে না, যেমন আমরা গিভস ফ্রি এনার্জি যখন পড়বো তখন এগুলো নিয়ে আরেকটু বলবো, এই জিনিসগুলো আসলে পুরোপুরি থার্মোডাইনামিক্সের অংশ। এবং ডেল এইচের ডেফিনেশনটা আসে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল থেকে বা থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র। ওইখানে আমরা জানি কি বলতো, ওইখানে আমরা জানি কোনো একটা সিস্টেমে, দ্যাট মিনস কোনো একটা ধরো সিলিন্ডার আছে, এটা একটা সিলিন্ডার আছে, কিসে আছে কনস্ট্যান্ট প্রেসারে, দ্যাট মিনস এর মধ্যে আর কোনো প্রেসার আমি দিইনি, এখানে যা প্রেসার আছে তাই কনস্ট্যান্ট প্রেসারে আছে। বুঝা যাচ্ছে বিষয়টা? আমি এটাকে এমন না যে সিলিন্ডারকে আমি প্রেস করে রাখছি কোনো একটা প্রেসার দিয়ে, তার আমি বিষয়টা বা যা প্রেসার আছে তাই, আমি পরে প্রেসারটা আর চেঞ্জ করব না, আমি এখানে অ্যাপ্লাই করলাম কি হিট কিউ। ওকে, কিউ যদি দিই তখন আমরা লিখতে পারি যেই তাপ আমরা দিই এটা কয় ধরনের কাজ করে, একটা হচ্ছে ডেল ইউ, আমি ডেল দিয়ে লিখছি এখানে, প্লাস পি ডেল ভি। ডেল আর ডি এগুলো হচ্ছে আমরা ফিজিক্সে যখন পড়াবে তখন একটু জিজ্ঞেস করে নিও কেন হয়, একটা পাথ ফাংশন স্টেট ফাংশন এগুলো তখন বলে দিবে তাপগতিবিদ্যায়। দেখো ডেল কিউ ইকুয়াল লিখেছি ডেল ইউ প্লাস পি ডেল ভি। ওকে, অর্থাৎ যেই তাপটা আমরা দিই এটা দুইটা কাজ করে, এটা একটা কাজ করবে, ধরো এখানে কোনো একটা গ্যাস আছে, অক্সিজেন আছে বা নাইট্রোজেন অক্সিজেন দুইটাই আছে, এদের অন্তঃস্থ শক্তি বৃদ্ধি করবে, প্লাস এই জিনিসটাকে এক্সপানশন করে ধরো কই নিয়ে গেল, এই জায়গায় নিয়ে গেল, দ্যাট মিনস কি কোনো একটা ভলিউমে চেঞ্জ হয়েছে, দ্যাট মিনস আগে ভলিউম ছিল এই গ্যাসের কি V1, এখন ভলিউম হয়ে গেছে V2, তাহলে ডেল ভি কী হবে V2 মাইনাস V1, অর্থাৎ একটা বাহ্যিক কাজ সম্পন্ন করবে। আর এই পুরো প্রসেসটা আমরা যখন ফিজিক্সে পড়ি তখন এটা কনস্ট্যান্ট প্রেসারে হতে পারে, টেম্পারেচার কি হয়ে যেতে পারে, কনস্ট্যান্ট দিয়ে আমরা দেখব আমাদের অন্তঃস্থ শক্তির পরিবর্তন কি হয়ে যায়, 0 হয়ে যায়, বা কনস্ট্যান্ট ভলিউমে হতে পারে। বাট যদি এটা কনস্ট্যান্ট প্রেসারে হয় তখন এই যে ডেল কিউ ভ্যালুটা আছে এটা ডেল এইচের সমান, ডেল কিউ ইজ ইকুয়াল ডেল ইউ প্লাস, দ্যাট মিনস ডেল এইচ ইকুয়াল ডেল ইউ প্লাস পি ডেল ভি। এখানে এসে আমরা ডেল এইচের 3 নম্বর ইকুয়েশন পাইছি। আমি বলছি আর ডেল এইচের আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইকুয়েশনগুলো জেনে রাখা, এরপর পরীক্ষায় বুয়েটে যা কোয়েশ্চেন আসবে বা অন্যান্য অ্যাডমিশন বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, ডিইউ, বুটেক্স এই সব জায়গায় যাই কোয়েশ্চেন আসুক না কেন দেখবে খুব ইজি কোয়েশ্চেন, তুমি
যদি শুধুমাত্র ইকুয়েশন জানো তুমি এইগুলো অবশ্যই অ্যান্সার করতে পারবা। দ্যাট মিনস অত ট্রিকি কোনো কিছু আসে না। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. তাহলে আমরা থার্ড ইকুয়েশন কি পেলাম, ডেল এইচ ইকুয়াল ডেল ইউ প্লাস পি ডেল ভি। ওকে, এবার দেখো এটাকে আমরা যদি একটু মডিফাই করি তখন আমরা 4 নাম্বার ইকুয়েশন পাবো। কি মডিফাই করব, ডেল এইচ ইকুয়াল আমরা লিখতে পারি ডেল ইউ প্লাস পি ডেল ভি, মানে কি ভি টু মাইনাস ভি ওয়ান, তাই না? ওর ভলিউম পরিবর্তন হয়ে কতটুক হলো, ভি টু, আগে ছিল কতটুক ভি ওয়ান। তোমরা কি এইটুক বুঝছো? একটু রেস্ট নিয়ে নাও দরকার হয়, এরপর আবার দেখো। ওকে, এবার দেখো ডেল এইচ ইকুয়াল ডেল ইউ প্লাস পিভি টু মাইনাস পিভি ওয়ান, এভাবে আমরা লিখতে পারি না? বুঝে গেছে বিষয়টা? এইটুক যদি বুঝো, আমরা পিভি ইকুয়াল এনআরটি একটা ইকুয়েশন পড়েছি না, পিভি ইকুয়াল এনআরটিতে আমরা লিখি কি ডেল এইচ ইকুয়াল ডেল ইউ, এটা কি পিভি টু, তাহলে এটাকে আমি লিখতে পারি কি এন টু আরটি। বুঝে গেছে জিনিসটা? পিভি টু, পিভি ইকুয়াল এনআরটি। আপাতত এখানে মূল সংখ্যা চেঞ্জ হচ্ছে, তাহলে বিক্রিয়ার শুরুতে একটা মূল সংখ্যা ছিল, শেষে আরেকটা মূল সংখ্যা, তাহলে এটাকে লিখতে পারি এন ওয়ান আরটি। এখান থেকে আমরা ডেল এইচ ইকুয়াল লিখতে পারি ডেল ইউ প্লাস এন টু মাইনাস এন ওয়ান আরটি। এন টু মানে কোনো একটা বিক্রিয়ার শুরুতে যা মূল সংখ্যা ছিল, বিক্রিয়ার শেষে যা মূল সংখ্যা হয়েছে, কোন অবস্থায়, গ্যাসিয়াস অবস্থায়। তাহলে এটাকে আমরা লিখতে পারি, এখান থেকে আমরা ডেল এইচের 4 নাম্বার ইকুয়েশন পাই। ওকে, বুঝে যাচ্ছে? এখান থেকে আমি হিসেবটা এখানে লিখছি। 4 নাম্বার ইকুয়েশনটা দাঁড়াচ্ছে ডেল এইচ ইকুয়াল ডেল ইউ প্লাস এন টু মাইনাস এন ওয়ানকে আমি লিখছি ডেল এন নিয়ে আমরা এর আগেও কেসি পড়ানোর সময় বলেছি না, ডেল এন হচ্ছে গ্যাসীয় অবস্থায় প্রোডাক্টের মোল সংখ্যা মাইনাস গ্যাসিয়াস অবস্থায় রিয়েক্ট্যান্টের মোল সংখ্যা। তাহলে দেখো তো, তোমাকে অনেক সময় মোল সংখ্যার পরিবর্তন বা কোনো একটা বিক্রিয়া দেওয়া আছে, তাহলে বিক্রিয়া থেকে তুমি ডেল এন বের করতে পারবা। আর এর ভ্যালু তুমি জানো, তোকে ডেল ইউ ধরো বলে দিলে এত কিলোজুল পার মোলে, তুমি যেহেতু আর এর ভ্যালু যদি 8.314 জুল পার মোল পার কেলভিন লিখো, দ্যাট মিনস তখন এটাও কিসে লিখতে হবে, জুলে লিখতে হবে। টি তোমাকে টেম্পারেচার ধরো দিয়ে দিল কোনো একটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, 35 ডিগ্রি সেন্টিগ্রেড, তোমাকে বের করতে বলেছে বিক্রিয়ার এনথালপির পরিবর্তন কত। দেখো তো পারবা না এটা? তাহলে আমরা কয়টা ইকুয়েশন শিখছি এ পর্যন্ত? 4টা ইকুয়েশন। ফার্স্ট ইকুয়েশন ডেল এইচ ইকুয়াল একদম বেসিক ইকুয়েশন এইচপি মাইনাস এইচআর। সেকেন্ড ইকুয়েশন ইএ ফরওয়ার্ড মাইনাস ইএ ব্যাকওয়ার্ড ডেল এইচ ইকুয়াল, এটা আমরা কই থেকে, গ্রাফ থেকে বের করছি, তাই না? থার্ড ইকুয়েশনে কই থেকে আসছে, এটা কোন, এই যে লাইনটা ফার্স্ট লাইনটা লিখছি, এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্রে যদি কিউটা কনস্ট্যান্ট প্রেসারে, কখন যদি স্থির চাপে দেওয়া হয় তখন ডেল কিউ পি ইকুয়াল ডেল এইচ হয়ে যায়। এখান থেকে আমরা 5 নাম্বার ইকুয়েশনটা লিখছি। 5 নাম্বার ইকুয়েশনটা হলো স্থির চাপে যে পরিমাণ তাপ দেওয়া হয় ডেল কিউ পি সমান তো আমরা জানি ডেল এইচ, আবার ডেল কিউ পি সমান আমরা পড়ছি হচ্ছে কি বলতো এন সিপি ডেল টি। ফিজিক্সে এই জিনিসটা সবাই পড়ছো না, এন সিপি ডেল টি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডেল এইচ ইকুয়াল এন সিপি ডেল টি। 6 নাম্বারটা হচ্ছে একদম ইজি, 6 নাম্বারটাও সবাই জানি। আমরা জানি হচ্ছে বন্ধন ভাঙতে শক্তি কি হয়, প্রয়োজন হয়, আবার বন্ধন গঠিত হলে শক্তি নির্গত হয়। তাহলে ডেল এইচের 6 নাম্বার ইকুয়েশনটা হচ্ছে, ডেল এইচের 6 নাম্বার ইকুয়েশন হচ্ছে সামেশন অফ বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি মাইনাস সামেশন অফ বন্ধন গঠিত হলে নির্গত শক্তি। এবার তোমরা পজ দিয়ে এই 6টা ইকুয়েশন লিখে নিবা। আমি এবার একটা ম্যাথ পড়াচ্ছি, এই প্রবলেমটা রুয়েট 19-20-এ আসছে, আবার 10-11-তেও আসছিল, একদম সহজ। এটা আমরা একাডেমিকেও পড়ে আসছি, আমি আপাতত এটা ক্লিন করে নিচ্ছি। তোমরা অবশ্যই এতক্ষণ লেখার দরকার ছিল না, বাট এখন লেখার দরকার আছে। দেখো রুয়েট 19-20 আর 10-11-তে যে কোয়েশ্চেনটা আসছে এটা আমি এখন লিখছি, তোমাদের এখনও লেখার কোনো দরকার নাই, আমি বলে দিব কখন লিখতে হবে। ওকে, দেখো রুয়েট 19-20 আবার 10-11, এই কোয়েশ্চেনটা আরও অনেকবার আসছে এবং কোয়েশ্চেনটা হচ্ছে তোমরা একদম ইজি, আমি লিখলেই দেখতে পারবো। বলে দিচ্ছে একটা বিক্রিয়া H2 প্লাস হাফ O2 দুইটাই গ্যাসিয়াস অবস্থায় আছে, এখান থেকে পানি করছে, দ্যাট মিন্স এটাও গ্যাস বলে দিচ্ছে, এটাও বলছে এই বিক্রিয়ার জন্য বিক্রিয়া তাপ বা ডেল এইচ কত। কোয়েশ্চেন বোঝা যাচ্ছে, বলে দিয়েছে এই বিক্রিয়ার জন্য ডেল এইচ বা বিক্রিয়া তাপ কত। কোয়েশ্চেনে কি দেয়া আছে, কোয়েশ্চেনে কতগুলো বন্ধন শক্তি দেয়া আছে,
বন্ধন শক্তির ইউনিট কিসে দেওয়া আছে? কিলোজুল পার মোলে। এখনও লেখার কোনো দরকার নেই, আগে দেখো কার বন্ধন শক্তি দেওয়া আছে? হাইড্রোজেন দেওয়া আছে, হাইড্রোজেন তো একটু 435 ইউনিট কিসে? কিলোজুল পার মোলে। কোয়েশ্চেন বুঝছো তো সবাই? এবার দেখো অক্সিজেন দেওয়া আছে, অক্সিজেন হাইড্রোজেনের চেয়ে একটু বেশি 495। আবার হাইড্রোজেন দেওয়া আছে 464। এবার বলো তো তোমাকে ডেলএইচ বের করতে বলছে। আমরা ডেলএইচের কয়টা ইকুয়েশন পড়ছি? 6টা ইকুয়েশন পড়ছি। বন্ধন শক্তি নিয়ে ইকুয়েশন কোনটা পড়ছি? 6 নম্বর ইকুয়েশন, বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি মাইনাস বন্ধন গঠিত হলে নির্গত শক্তি। তাহলে এখানে বন্ধন ভাঙবে কি কি? হাইড্রোজেন H2 আছে, মানে এখানে HH একটা বন্ড আছে, হাইড্রোজেন, আর এখানে হাফ অক্সিজেন একটা বন্ড আছে, আর এখানে পানির মধ্যে দুইটা টোটাল কি? এখানে একটা অক্সিজেন হাইড্রোজেন, এখানে একটা অক্সিজেন হাইড্রোজেন, দ্যাট মিনস দুইটা অক্সিজেন হাইড্রোজেন বন্ড গঠিত হবে। তাহলে এই বিক্রিয়ার ডেলএইচ নির্ণয় করা কি কোনো বিষয় তোমাদের জন্য? দেখো কি করবা, ডেলএইচ ইকুয়াল ডিরেক্ট লিখে ফেলবা, হাইড্রোজেন একটাই তাই না, হাইড্রোজেন কত? 435। বন্ধন ভাঙতে শক্তি কি হয়? প্রয়োজন হয়, প্লাস হাফ অফ অক্সিজেন বন্ড একটা 495, বুঝে যাচ্ছে বিষয়টা, মাইনাস 2 ইন্টু কি হয়ে যাবে? 464। তাহলে এই বিক্রিয়ার ডেলএইচ এখান থেকে হিসেব করে তোমরা দেখো, হিসাব করে দেখো এখানে কিছু একটা আসবে না, এখান থেকে অ্যান্সারটা আসে হচ্ছে, আমি করে রাখছি মাইনাস 245.5 মতো কিলোজুল পার মোল। এটা বুঝতে কোনো ঝামেলা আছে? দ্যাট মিনস তোমাদের শুধুমাত্র ইকুয়েশন দেখতে হবে। এবার দেখো এটা ছিল খুবই সহজ প্রবলেম, যেটা অনেকবার আসছে। সেকেন্ড প্রবলেমটা এখনও কই আসছে জানি না, বাট আমার কাছে অনেক ইম্পর্টেন্ট মনে হয়েছে। তোমরা ভিডিও পজ দিয়ে এটা একটু লিখে নাও, এরপর আমি দেখাচ্ছি সেকেন্ড প্রবলেমটা। এটার আগে এক্সাম্পল 1 লিখতে ভুলে গেছিলাম, শুধুমাত্র রুইয়ের 10-11 লিখছে। এক্সাম্পল 2টা একটু বড় কোয়েশ্চেনটা আমি লিখে দিচ্ছি। এক্সাম্পল 2তেও একটা বিক্রিয়া দেয়া আছে, ওকে। আগেরটা এক্সাম্পল 1 ছিল। দেখো এখানে কিন্তু আমাদের বেশি ম্যাথ করতে হবে না। এক্সাম্পল 2 এর যে বিক্রিয়াটা দেয়া আছে এটা বলে দিয়েছে 2 কার্বন, এখানে অবশ্যই স্টেটগুলো দেখবে। এটা দেয়া আছে সলিডে, প্লাস 3H2, এটা দেয়া আছে গ্যাসে, এখানে দেয়া আছে C2H6, এটাও দেয়া আছে গ্যাস, ইথেন, তাই না? বলেছে এই বিক্রিয়ার ডেলএইচ কত, দ্যাট মিনস এই বিক্রিয়ার জন্য ডেলএইচ বের করতে বলছে। ডেলএইচ ইকুয়াল হোয়াট, বুঝে গেছে? ডেলএইচ বের করতে গেলে তো তোমাকে কিছু জিনিস দিয়ে দেওয়া লাগবে। কি কি দেয়া আছে আমি একটু বলে দিচ্ছি। ফার্স্টে দেয়া আছে দুইটার বন্ধন শক্তি, কার্বনের বন্ধন শক্তি দেয়া আছে ইউনিট কিসে? কিলোজুল পার মোলে। এই কোয়েশ্চেনটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট মনে হয়েছে এবং কোয়েশ্চেনটা খুবই ইজি এবং অ্যাডমিশনে আসার মতো একটা কোয়েশ্চেন। কার্বনের বন্ড এনার্জি দেয়া আছে 350 কিলোজুল পার মোল, কার্বন হাইড্রোজেন দেয়া আছে 410 কিলোজুল পার মোল। এরপরে তোমাকে একটা বিক্রিয়া দেয়া আছে, হচ্ছে কার্বন সলিড থেকে। তো এই বিক্রিয়া করতে গেলে কার্বন তো সলিডে ফার্স্ট বিক্রিয়া করবে না, কার্বন ফার্স্টে কিসে হয়ে যাবে? এনার্জি নিয়ে ও গ্যাসে পরিণত হবে। তোমাকে এই এনার্জি দেয়া আছে কার্বন সলিড থেকে কার্বন গ্যাস হওয়ার জন্য। এই বিক্রিয়ার ডেলএইচ বলে দিছে 700 কিলোজুল পার মোল। এরপর হাফ H2 গ্যাস থেকে দেয়া আছে হাইড্রোজেন, দ্যাট মিনস এটা কি হয়েছিল? আগে অণু ছিল H2 এর, তাই না? এখান থেকে ওকে পরমাণুকরণের জন্য যে তাপটা, এটা দেয়া আছে ডেলএইচ ইকুয়াল 210 কিলোজুল পার মোল। কোয়েশ্চেন বুঝে গেছে? কোয়েশ্চেনের মধ্যে কি কি দেয়া আছে? এই বিক্রিয়ার জন্য ডেলএইচ বের করতে বলছে, আর সাথে হচ্ছে তোমাকে এই জিনিসগুলো দেয়া আছে। দ্যাট মিনস দুইটা বন্ড এনার্জি দেওয়া আছে, সাথে দুইটা বিক্রিয়া। একটা বিক্রিয়ায় কার্বন সলিড থেকে কার্বন গ্যাস হচ্ছে, আর একটা H2 মলিকুল বা অণু ভেঙে কিসে পরিণত হচ্ছে? পরমাণুতে পরিণত হচ্ছে। কোয়েশ্চেন বুঝে গেছে সবার? এবার দেখো এই বিক্রিয়ার মধ্যে টোটাল কোয়েশ্চেনটা আসছে, এটা আসলে ওই যে আমরা হেসের সূত্রটা পড়েছিলাম না, এটা হচ্ছে শুরু আসছে যদি সেম থাকে, যেমন ধরো কার্বন থেকে অক্সিজেন মিলে আমরা কি করছি? কার্বন ডাইঅক্সাইড। বাট এটা চাইলে আমি কার্বন আর অক্সিজেনের বিক্রিয়া দিয়ে ফার্স্টে কি করে ফেলতে পারতাম? কার্বন মনোক্সাইড, দেন আবার রিয়েকশন দিয়ে কি করে ফেলতে পারতাম? কার্বন ডাইঅক্সাইড। এই বিক্রিয়ার জন্য ডেলএইচ, আর এটার জন্য ডেলএইচ1 ডেলএইচ2, এগুলো সবগুলা কি হবে? শুরু আর শেষ অবস্থা যদি একই হয়, বিক্রিয়া যত ধাপে সম্পন্ন হোক না কেন, আমরা ডেলএইচ ইকুয়াল লিখতে পারবো কি? ডেলএইচ1 প্লাস ডেলএইচ2।
এই জিনিসটা হচ্ছে ওই কনসেপ্টেরই। তাহলে দেখো তো এখানে বিক্রিয়ার শুরুতে কার্বন যে সলিড আছে এগুলো তো সলিড থাকবে না, এগুলো গ্যাসে যাবে। তাহলে ফার্স্টে আমার এই জিনিসটা হিসেব করা লাগবে। এবার দেখো কয়টা কার্বন আছে, 2টা কার্বন আছে, দ্যাট মিন্স এই জিনিসটা কয় গুণ হয়ে যাবে, 2 গুণ হয়ে যাবে। এবার দেখো তো 3H2, দ্যাট মিন্স হাইড্রোজেন তো আমরা জানি হচ্ছে কী হিসেবে বিক্রিয়া করবে, পরমাণু হিসেবে। দ্যাট মিন্স এটাকে 3H2 করা লাগবে। 3H2 করতে গেলে এটাকে কত দিয়ে গুণ করা লাগে দেখো তো, 6 দিয়ে গুণ করা লাগবে। 6 দিয়ে গুণ করলে এটা যদি আমি 6 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে এটা কী আসে, 3H2 থেকে পাবো হচ্ছে আমরা 6 হাইড্রোজেন। বুঝে গেছে বিষয়টা? তাহলে এটা ডেলএইচও কী হয়ে যাবে, 210 × 6। বিষয় বুঝে যাচ্ছে? তাহলে এটা কত, 700 × 2, দ্যাট মিন্স কত হয়ে যায়, 1400। আর এটা কত হয়, 1260 কিলো। এই হিসাব ঠিক আছে? 200 দিয়ে গুণ করলে 1200, আর 10 যেহেতু আছে এটা কি হবে, 1260। এটুক বুঝে যাচ্ছে সবার? বলেছি এই বিক্রিয়াটা করার জন্য আগে এই 2টা কাজ হতে হবে। দ্যাট মিন্স কার্বন সলিড থেকে কার্বন গ্যাসে যেতে হবে। বাট কার্বন সলিড আছে কয়টা এখানে, 2টা, সেই জন্য এটাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করছি। আগে কোয়েশ্চেন এটা দেওয়া আছে না, এখন আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করব। বা তুমি পরের লাইনে লিখতে পারো, এটা যেহেতু দেওয়া আছে 2 কার্বন সলিড থেকে 2 কার্বন গ্যাস, তাহলে এটা কি হয়ে যায়, ডেলএইচ ইকুয়াল আছে 1400। এইবার দেখো এখানে 1 নাম্বার টাইপের যে আমরা বিষয়টা পড়ছিলাম, বন্ধন গঠিত হলে শক্তি নির্গত হয়, ওই হিসেবটাও করা লাগবে। কারণ ইথেনের মধ্যে দেখো তো এই যে বন্ড এনার্জির বিষয়টা কেন দেওয়া আছে আমাদের 1 নাম্বার টাইপের জন্য। আমি এই অংশটা একটু মুছে নিচ্ছি। ইথেনের মধ্যে কার্বন কার্বন বন্ড আছে কয়টা, একটা। কার্বন হাইড্রোজেন বন্ড আছে এই কার্বনে 3টা, এই কার্বনে 3টা। এটুক বুঝতে কারো ঝামেলা আছে? কার্বন ইথেনের গঠনে, তাই না? কার্বন কার্বন বন্ড আছে কয়টা, একটা। কার্বন হাইড্রোজেন বন্ড আছে কয়টা, 6টা। তাহলে এই বুঝছো তো সবাই? তাহলে এবার দেখো তো আমরা ডেলএইচ ইকুয়াল এখানে কি বন্ড গঠিত হচ্ছে, তাইলে এটা অবশ্যই কি হবে, নেগেটিভ হবে। বন্ধন গঠিত হলে শক্তি নির্গত হয়। তাহলে এখানে আমরা লিখছি কার্বন কার্বন বন্ড কয়টা, একটা। তাহলে 350 প্লাস কার্বন হাইড্রোজেন বন্ড আছে কয়টা, 6টা, 6 × 410। তাহলে এটা ক্যালকুলেটরে হিসেব করে দেখো তো কত আসে। আমিও করে দেখছি, এটা ক্যালকুলেটরে যদি হিসেব করি 350 প্লাস 6 × 410, দ্যাট মিন্স এটা আসে -2810 ইউনিট কিসে, কিলোজুল পার মোল। এটা বুঝে গেছে সবার? এটাকে আমি তোমাদের সুবিধার জন্য এটাকে দিচ্ছি ΔH3, এটাকে দিচ্ছি ΔH1, এটাকে দিচ্ছি ΔH2। বাট অ্যাডমিশনে এত কিছু লাগে না। অ্যাডমিশন তুমি যে এটা মাল্টিপ্লাই করে লিখছো এগুলো লাস্ট ফাইনালি যোগ করে দিলেই হয়ে যাবে। তাহলে ΔH ইকুয়াল কী হবে, এই 2টা তো প্লাস, দ্যাট মিন্স এই 2টা কত, 1400 প্লাস 1260। আর এটার ক্ষেত্রে এনথালপির পরিবর্তন হয়েছে 2810। বিষয় বুঝে যাচ্ছে? দ্যাট মিন্স এই কাজগুলোই তো হয়েছে এই ম্যাথটা করার সময়। তাহলে এটার অ্যান্সারটা আসে 1400। তোমরা অবশ্যই ক্যালকুলেটর নিয়ে বসবে, খাতা কলমের পাশে ক্যালকুলেটর রাখবে। আর না হয় কিন্তু অনলাইন ক্লাসে তুমি যে মেইন বেনিফিটটা আছে এটা নিতে পারবে না। তুমি শুধু যদি ভিডিও দেখতে থাকো তাহলে কিন্তু শিখবে না। তোমার অবশ্যই কী করতে হবে, নোট করে রাখতে হবে। এই ম্যাথটা আমি খুবই ইম্পর্টেন্ট বলেছি, এটা এখনও কই আসছে আমি ভালোভাবে চেক করিনি, বাট এটা অনেক জায়গায় আসার উচিত, বা না আসলেও এটা এই ম্যাথটা যদি আসে দেখবে এটা হচ্ছে ম্যাক্সিমাম ভুল করে ফেলবে। বিষয় বুঝে গেছে? কারণ এটা চিন্তাই করতে পারবে না। 1260 আসে হচ্ছে -150 কিলোজুল পার মোল। এইখানে কোন কোন জায়গায় ভুল হতে পারে আমি একটু মার্ক করে রাখছি। এই জায়গাটা এখানে স্টার কেন দিয়ে রাখছি, এটা অবশ্যই কি দিতে হবে, নেগেটিভ। কেন? কারণ বন্ধন গঠিত হলে শক্তি নির্গত হয়। আর এই 2টা জায়গায় আসলে ভুল করার কিছু নেই। এখানে ΔH দেয়া আছে, তোমার শুধুমাত্র দেখতে হবে এখানে কয় মোল দেয়া আছে, 2 মোল। দ্যাট মিন্স এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করে রাখতে হবে, ওকে। আর এখানে হচ্ছে সেকেন্ড বিক্রিয়াটা ছিল ½ H2, আমার এখানে 3H2 দেয়া আছে। তাহলে 3H2 করার জন্য এটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করা রাখছে। দ্যাট মিন্স আমার ΔHও কি দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, 6 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে। বুঝে গেছে বিষয়টা? এরপর আমরা 3 নাম্বার এক্সাম্পল পড়ব। 3 নাম্বার এক্সাম্পল হচ্ছে আমরা একাডেমিকে পড়তে একদমই বিরক্ত হয়ে গেছি। আগে সবাই ভিডিও পজ দিয়ে এই ম্যাথটা ভালোভাবে লিখে নাও এবং এটা একটু চিন্তা করে নাও, 1 মিনিট কী কী বিষয় ঘটছে এগুলো একটু চিন্তা করে নাও। এখানে টাইপ 1 এর কাজও আছে, আবার টাইপ 2 এর মধ্যে আমরা কি ওই যে
ড্যালেজ বের করার আরেকটা ট্রিক্স শিখছি। এটা হচ্ছে যত ধাপেই সম্পূর্ণ হোক না কেন মোট ড্যালেজটা আমরা আসলে কীভাবে হিসেব করব। ওকে, দেখো আমাদের 3 নাম্বার এক্সাম্পল আমি যেটা দিয়েছি, জ্বালানি হিসেবে কোনটি উত্তম, বুঝে যাচ্ছে বিষয়টা। এই কোয়েশ্চেনটা আমরা একাডেমি করতে করতে বিরক্ত হয়ে গেছি না, এরপরে এই কোয়েশ্চেনটা করা লাগবে। এর কারণে এডমিশনে এই কোয়েশ্চেনটা আসে এবং এই কোয়েশ্চেনটা দেওয়ার একটা উদ্দেশ্য থাকে। এটা হচ্ছে একদম কমন কোয়েশ্চেন, সবাই পারবে, কিন্তু দেখে কার টাইম কত বেশি লাগে। দ্যাট মিনস এটা দেওয়া হয় কোয়েশ্চেনটা টাইম কিল করার জন্য। তুমি যদি এই কোয়েশ্চেন একাডেমিকে যেভাবে করেছো এভাবে করতে গেলে দেখবা প্রায় 3 মিনিটের মতো লেগে যাচ্ছে, অথচ এইসব সহজ কোয়েশ্চেন তোমাকে দেওয়া হয় যাতে 1-2 মিনিটের 1.5 মিনিটের ভিতর তুমি যাতে করতে পারো। বিষয় বুঝে যাচ্ছে? অর্থাৎ খুবই তাড়াতাড়ি আমাদের করতে হবে এই কোয়েশ্চেনটা। এখন দেখো এখানে দেয়া আছে কার্বন ডাইঅক্সাইড, H2O, মিথানল, ইথানল, এগুলার গঠন তাপ। গঠন তাপ জিনিসটা কি? গঠন তাপ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যখন গঠিত হয়, যেমন কার্বন প্লাস অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, তোমাকে শুধুমাত্র গঠন তাপ না দিয়ে HFও দিয়ে দিতে পারে। HF মানে হচ্ছে ফরমেশনের জন্য বা গঠনের জন্য আসছে F। তাহলে এই বিক্রিয়ার যে ড্যালেজটা হবে এটা এখানে দেয়া আছে -395। এই ড্যালেজটা দেখো তো একই সাথে কার্বনের জন্য দহন তাপ, আবার কার্বন ডাইঅক্সাইড এই বিক্রিয়ায় গঠিত হয়। দ্যাট মিনস কার্বন ডাইঅক্সাইডের জন্য এটা গঠন তাপ। বিষয়টা বুঝে যাচ্ছে? দ্যাট মিনস এই ড্যালেজ সমান আমরা লিখতে পারি ডেল এইচ সি অফ কার্বন। দ্যাট মিনস এটা কার্বনের জন্য কি ফরমেশন বা গঠন তাপ। আবার এটা আমরা লিখতে পারি ডেল এইচ ফরমেশন কার জন্য? কার্বন ডাইঅক্সাইডের জন্য। এখানে আমি HFটা নিচেও দিতে পারি, এটা উপরেও দিতে পারি। HF আমি নিচেও দিতে পারি, উপরেও বুঝে যাচ্ছে বিষয়টা? এখানে কোনো প্রবলেম নেই। তাহলে গঠন তাপ আর দহন তাপ বুঝে গেছে। যেমন এটা হচ্ছে কার্বনের জন্য, কার্বনকে কি করা হচ্ছে? কম্বাস্ট করা হচ্ছে বা দহন করা হচ্ছে। এই বিক্রিয়ার যে এনথালপিটা এটা কার্বনের জন্য দহন তাপ হবে। আবার সেম এনথালপিটাই কার্বন ডাইঅক্সাইড কি কার্বনকে দহন করলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। দ্যাট মিনস কার্বন ডাইঅক্সাইডের জন্য গঠন তাপ হবে। এবার আমি একটা কথা একটু বলি, এখানে দেখো তো জ্বালানি হিসেবে কোনটি উত্তম, কার মধ্যে? ইথানল আর মিথানলের মধ্যে। ফার্স্টেরটা মিথানল, পরেরটা ইথানল। আমরা যখন সেকেন্ড পেপারে জৈব যৌগ পড়ি তখন হচ্ছে অ্যালকোহলের ব্যবহারে কি ছিল? অ্যালকোহলের সবচেয়ে বেশি ব্যবহার করা হয় জৈব দ্রাবক হিসেবে। আমাদের চারপাশে যতগুলো ইন্ডাস্ট্রি আছে দেখবে সবগুলোতেই প্রচুর পরিমাণে অ্যালকোহল লাগে। কেন? জৈব দ্রাবক হিসেবে, অর্থাৎ দ্রাবক হিসেবে ইউজ করার জন্য। পানি তো আমাদের নর্মাল দ্রাবক, বাট জৈব যৌগকে দ্রবীভূত করার জন্য আমাদের জৈব দ্রাবক লাগবে। এর মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় অ্যালকোহল। অ্যালকোহলের সেকেন্ড ব্যবহার যদি তোমাদের জিজ্ঞেস করি কোন ব্যবহারের কথা মাথায় আসছে, এখন তো কি ঠান্ডা, তাই না? দ্যাট মিনস হচ্ছে কি ময়শ্চারাইজিং ক্রিম তৈরিতে কি ব্যবহার করা হয়? অ্যালকোহল। বর্তমানে ব্যবহার করা হয় সরবিটল, তাই না? 6টা ওয়েস থাকে। 3 নাম্বার ব্যবহার যদি একটু চিন্তা করো তাহলে বলতো এখন করোনার সময় দ্যাট মিনস স্যানিটাইজারগুলো যে আছে, স্যানিটাইজারগুলোতে কী ব্যবহার করা হয়? অ্যালকোহল। এবং কত % অ্যালকোহল রাখা হয়? অ্যাটলিস্ট 70% অ্যালকোহল থাকা লাগে। বুঝে যাচ্ছে বিষয়টা? দ্যাট মিনস থার্ড কাজের মধ্যে আছে কি, ওকে আমরা এই যে কোভিড আসার পর থেকে স্যানিটাইজার তৈরিতে অ্যালকোহল ব্যবহার হয়। এরপর যদি জিজ্ঞেস করি এইগুলোর সাথে অ্যালকোহল খুবই ভালো একটা জ্বালানি হিসেবেও ব্যবহার করা হয়। বিষয় বোঝা যাচ্ছে? দ্যাট মিনস অ্যালকোহলকে যখন অক্সিজেনে দহন করা হয় তখন আমরা কি পাই? ভালো লেভেলের হিট পাই। সেই জন্য এটাকে জ্বালানি হিসেবেও আমাদের ব্যবহার করা যায়। আবার তোমরা দেখবা ওই যে লিপস্টিক পরেছো, লিপস্টিক পরার সময় ফার্স্ট উপাদান থাকে তো ওয়াক্স বা মোম, এর সাথে আবার কি ব্যবহার করা হয়? তোমার অ্যালকোহল ব্যবহার করা হয়। এরপর শেভিং ক্রিম তৈরিতে পড়েছো, বুঝে যাচ্ছে বিষয়টা? মেন্থলের মধ্যে কি আছে? অ্যালকোহল আছে। দ্যাট মিনস অ্যালকোহলের অনেক ব্যবহার। আমাদের ফার্স্ট পেপারে এই যে টপিকটা আছে এখানে ওর জ্বালানি হিসেবে কোনটা, দ্যাট মিনস এখানে ওর কোন ব্যবহার নিয়ে কথা বলা হচ্ছে, ওর ফুয়েল হিসেবে কেমন এটা নিয়ে। আর ফুয়েলের মধ্যে 2টা অ্যালকোহল দেওয়া আছে। আমরা ইন জেনারেল হচ্ছে এটা মিথেন, ইথেন এগুলো বিভিন্ন রকম দিয়ে দিতে পারে। এখানে আমি দিয়েছি মিথানল আর ইথানল। এবার দেখো ফার্স্ট আমি কোয়েশ্চেনটা আমি বোর্ডে যেভাবে করি ওইভাবে করব, এরপর আমি অ্যাডমিশনে যেভাবে করতে হবে আমাকে আমি ওইভাবে দেখাবো। বিষয় বুঝে যাচ্ছে? এখনও তোমাদের লেখার দরকার নেই, এইগুলো একটু নোট করে রাখবা ভিডিও পজ দিয়ে। তাহলে একাডেমিকে আমরা যেভাবে করতাম ম্যাথমেটিক্যাল প্রবলেমটা, এই কোয়েশ্চেন আসা মাত্রই আমাদের বিক্রিয়া লিখে ফেলতে হতো, অ্যাডমিশনে কোনো বিক্রিয়া লিখতে হবে না। দ্যাট মিনস ফার্স্ট আমরা মিথানলের দহন দেখাচ্ছি, মিথানল প্লাস অক্সিজেন কি হয়ে যায়? এটা কম্বাস্ট করলে বা দহন করলে কার্বন ডাইঅক্সাইড পাবো প্লাস স্টিম পাবো, H2O গ্যাস। দ্যাট মিনস পানি পাবো, তাই না? এবার দেখো তো এটাকে ব্যালেন্স করতে হবে। কার্বন কয়টা আছে? একটা। কার্বন ডাইঅক্সাইড কয়টা হবে? একটা। এখানে হাইড্রোজেন কয়টা আছে? 3টা আর একটা। দ্যাট মিনস কয়টা? 4টা। তাহলে পানির মলিকুল কয়টা হবে? 2H2O। এটুক বুঝে যাচ্ছে? এটুক বুঝে গেলে কাজ হয়ে যাবে। অক্সিজেন ব্যালেন্স করলে কি দাঁড়ায়? অক্সিজেন কয়টা আছে? এখানে 2 আর এখানে আছে 4, এখানের মধ্যে একটা আছে।
বিষয় বুঝে যাচ্ছে? দ্যাট মিনস এখানে আমার কী করতে হবে, 4 করতে হবে। 4 করতে চাইলে আমি ফার্স্ট দেখো এই 2কে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এখানে লিখলাম 3, 4 হয়ে গেল না? বুঝে গেছে? ও 2 তো, তাহলে আমি 2 দিয়ে দিলাম, তাহলে 2 দিয়ে ভাগ হয়ে গেল। এখানে কয়টা ছিল? 2 2 4, এখানে তো একটা আছে, তাহলে 2 2 নাই হয়ে গেল। এখানে কি থাকে? 3 3ও, তাহলে 3টা অক্সিজেন অ্যাটম, এখানে একটা অ্যাটম, দ্যাট মিনস কত হয়ে গেল? 4। বাট এটা নিয়ে আমাদের মাথা কামানোরই কোনো দরকার নেই অ্যাডমিশনে, এর কারণ এটার জন্য গঠন এনথালপি কি হয়ে যায়? 0 হয়ে যায়। দ্যাট মিনস এটা স্বতঃস্ফূর্তভাবে হয়। আবার গিস্ট্রি এনার্জিও দেখা যাবে এগুলোর জন্য কি হয়ে যায়? 0 হয়ে যায়। এবার দেখো তো আমরা একাডেমিকে এরপর ড্যালেজটা কি লিখতাম? এইসব কোয়েশ্চেন আসলে ফার্স্ট কাজ তো আমাকে ড্যালেজটা বের করতে হবে, তাই না? ড্যালেজে আমরা লিখতাম হচ্ছে HP মাইনাস HR। ওই যে আমরা ড্যালেজের ইকুয়েশন পড়েছিলাম কয়টা? 6টা। আমি যখন গিস ফ্রি এনার্জি পড়াবো তখন ড্যালেজের আরও একটা ইকুয়েশন পড়াবো, ওইটা তখন মার্ক করে রাখতে হবে। ওই যে 6টা লিখেছি, এরপর আরও একটা ইকুয়েশন আছে, ওইটা আমরা যখন গিস ফ্রি এনার্জি পড়াবো তখন লিখব। HP আমাদের কে আছে? কার্বন ডাইঅক্সাইড হয়েছে কয়টা? ফরমেশন অফ কার্বন ডাইঅক্সাইড একটা, প্লাস 2 ইন্টু ফরমেশন অফ H2O মাইনাস এখানে ফরমেশন অফ মিথানল প্লাস 3/2 ইন্টু ফরমেশন অফ অক্সিজেন। এটা কি হয়ে গেল? 0। তাহলে ফরমেশন অফ কার্বন ডাইঅক্সাইড কি হয়? কত দেয়া আছে এখানে? -395, তাই না? দ্যাট মিনস এটা হবে -395 প্লাস 2 ইন্টু 250। H2 এর জন্য কত দেওয়া আছে? 286 মাইনাস মিথানলের জন্য দেওয়া আছে 250, আর এটা কি হয়ে গেল? 0। এখান থেকে আমরা ড্যালেজ পাবো কিছু একটা, তোমরা হিসেব করে দেখবে, এটা আসে হচ্ছে -717 কিলোজুল পার মোলে, তাই না? এবার দেখো তো একটা ঝামেলা হচ্ছে, আমাদের বাসায় অনেকে সিলিন্ডার গ্যাস ইউজ করছি না। এখন তো বর্তমানে ধরো নতুন বিল্ডিং যেগুলো উঠতেছে এগুলো একটাইও গ্যাস সংযোগ পাচ্ছে না, তাই না? আমরা ম্যাক্সিমাম সময় কি সিলিন্ডার নিয়ে আসছি, এবং সিলিন্ডারটা যদি তোমাকে বলে দেয় এখানের মধ্যে এত মোল ধরো কি LPG আছে, তাহলে তুমি কি বুঝবা? তোমার কিসে হিসাব লাগবে? আমরা বুঝি কোন হিসাব? ব্যবহারিক ক্ষেত্রে গ্রাম বা কেজি, ধরো এত কেজি আছে, 12 কেজি আছে, তাহলে তুমি বুঝবা না 12 কেজি একটা অ্যামাউন্টের কথা বলে দিছে, বিষয় বুঝে যাচ্ছে? বা 20 কেজি আছে, মানে তুমি বুঝবা কতটুকু অ্যামাউন্ট আছে। বাট তোমাকে মোল সংখ্যা বললে তো আমরা সাধারণ মানুষ বুঝবো না। দ্যাট মিনস হচ্ছে এখানে যে মোলটা আছে, হিসাবটা আছে, এটা হচ্ছে কিসে? পার মোলে। বাট তোমার হিসাবটা লাগবে হচ্ছে আসলে ভর হিসেবে। আমি তো ওকে হিসেব করবো কিসে? গ্রাম হিসেবে বা কেজি হিসেবে। দ্যাট মিনস এটাকে আমাদের কিসে নিয়ে যেতে হবে? গ্রামে নিয়ে যেতে হবে। তাহলে এটা কি হয়? -717 পার মোল, দ্যাট মিনস 1 মোল। 1 মোল মিথানল সমান এখানে কার্বন কয়টা আছে? একটা, তাহলে কার্বনের জন্য কত হবে? 12, প্লাস অক্সিজেন কয়টা আছে? একটা, দ্যাট মিনস কত? 16। হাইড্রোজেন কয়টা আছে? 4টা, দ্যাট মিনস কি হয়? এটাও 16, এটাও 12 + 16, দ্যাট মিনস কত? 32। তাহলে এটাকে যদি 32 দিয়ে ডিভাইড করে দিই, এটা আসে হচ্ছে 22 পয়েন্ট, খুব সম্ভব 406 কিলোজুল পার গ্রামে। তোমরা এই হিসেব করে দেখবা, আমি তোমাদের সুবিধার জন্য এমনি লিখে রাখছি, মানে হিসেবটা আমি আগেই করে রাখছি, সেই জন্য আমার সুবিধা হচ্ছে, যাতে টাইম কম লাগে। এবার দেখো আমরা এভাবে কোয়েশ্চেনটা করব না, বাট তোমরা ভিডিও পজ দিয়ে ফার্স্টে একাডেমিকের যে অংশটা ছিল এটা আমরা লিখে নিচ্ছি। এটা পুরোপুরি তোমাকে কোয়েশ্চেনটা দিবে হচ্ছে তোমার টাইম যাতে বেশি লাগে, অর্থাৎ টাইম কিল করার জন্য। অ্যাডমিশনে যখন আসবে এত কিছু লেখার দরকার নাই, তুমি ডিরেক্ট হিসেব করবা। ফার্স্টে যে ড্যালেজটা বের করছি এটা কি? মিথানলের জন্য দহন তাপ। তাহলে আমার মিথানলের দহন তাপ সমান আসবে, মিথানল থেকে আমি এখানে ওর সংকেত দেখেই তো বুঝতে পারতেছি কয়টা কার্বন পাওয়া যাবে। কার্বন ডাইঅক্সাইড কয়টা হবে? ওর মধ্যে কার্বন আছে কয়টা? একটা, দ্যাট মিনস ও তো 1 মোলই থাকবে, দহন তাপের মধ্যে ওকে তো 1 মোল থাকাই লাগবে, এছাড়া তো কোনো নেই। দ্যাট মিনস কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা, তাহলে কার্বন ডাইঅক্সাইডের জন্য ড্যালেজ দেওয়া আছে কত? -395 প্লাস H2 কয়টা হতে হবে? ওর মধ্যে হাইড্রোজেন আছে কয়টা? 4টা, দ্যাট মিনস পানি গঠিত হতে হবে কয় অণু? 2, দ্যাট মিনস প্লাস 2 ইন্টু এটা কত হবে? -286। তাহলে এটা ছিল প্রোডাক্টের। মাইনাস রিয়েক্ট্যান্ট যদি করি, এর মধ্যে ওর নিজের গঠন তাপ আছে, ওর নিজের গঠন তাপ কত দেয়া আছে? -250 প্লাস অক্সিজেনের জন্য 0। তাহলে এখান থেকে আমি ডিরেক্ট লিখে ফেলবো, এটা হিসাব করে আসে কত? 717 কিলোজুল পার মোল। এটাকে গ্রামে নিলে আসে 22 পয়েন্ট কত ছিল? 406 কিলোজুল পার গ্রামে। কীভাবে বোঝা গেছে এটা কত দিয়ে ডিভাইড করছি? আচ্ছা আমি আরেক লাইন বাড়িয়ে লিখছি যাতে বুঝতে পারো। -717 ডিভাইড কত? 32,
কিলোজুল পার গ্রাম। এবার আমরা সেম কাজ কার জন্য করতে হবে? ইথানলের জন্য। এটা আমি ব্ল্যাক মার্কার দিয়ে লিখছি যাতে তোমাদের দুইটা বোঝা যায়, C2H5OH। দেখি এবার এটা তোমরা বলবা এখানে কার্বন ডাইঅক্সাইড কয়টা হবে? কার্বন কয়টা আছে? দুইটা। দ্যাট মিন্স কার্বন ডাইঅক্সাইড কয়টা আসা লাগবে? দুইটা। তাহলে আমি ডিরেক্ট লিখে ফেলছি 2 × -395 প্লাস এখানে দেখো তো হাইড্রোজেন কয়টা আছে? এখানে 5টা, এখানে একটা, তাই না? হাইড্রোজেন অ্যাটম। দ্যাট মিন্স এটা কি হবে? 6টা হাইড্রোজেন আছে। তাহলে আমার পানি কয়টা লাগবে? 3টা। 3 × পানির জন্য গঠন তাপ কত দেয়া আছে? 286। এই যে 286 মাইনাস ইথানলের গঠন তাপ। ইথানলের গঠন তাপ কত দেয়া আছে? -277। তাহলে এটা -277 আর অক্সিজেনেরটা কি হয়ে যাবে? 0। এটা হিসাব করবা ক্যালকুলেটরে, এটা হিসাব করে দেখবা এটার অ্যান্সার আসে -1371 কিলোজুল পার মোল। এবার বলেছি ব্যবহারিক ক্ষেত্রে কি আমরা পার মোলের হিসাব বুঝি? আমাদের গ্রামের হিসাব, ওয়েট হিসেবে আমাদের দেখতে হবে। দ্যাট মিন্স এটা কি হয়ে যাবে? -1371 ডিভাইড করতে হবে এটার মোলার মাস। দেখো তো কার্বন কয়টা? 2টা। তাহলে কার্বন যদি 2টা হয়, এখানে 12 × 2 দ্যাট মিন্স কত? 24 প্লাস হাইড্রোজেন কয়টা? 6টা প্লাস অক্সিজেন কয়টা? একটা। তাহলে এটা আসে কত? 46। দ্যাট মিন্স 46 দিয়ে যদি আমি ডিভাইড করে দিই, এটা আসে -29.80 কিলোজুল পার গ্রাম। এবার দেখো এটা আসছিল জানি কত? -22.406। এবার দেখো একটা আসে 1 গ্রাম থেকে মাইনাস, এর মানে এত তাপ সে বাইরে দিবে, তাই না? তাপ উৎপাদী বিক্রিয়া। এটা 1 গ্রাম পোড়ালে আসে প্রায় কত? 30 কিলোজুল বা 29 কিলোজুলের মতো। আর এটা থেকে আসে কত? 22 কিলোজুলের মতো। তাহলে জ্বালানি হিসেবে অবশ্যই কে ভালো? ইথানল। দ্যাট মিন্স জ্বালানি হিসেবে বা ফুয়েল হিসেবে এই লাইনটা অবশ্যই লিখতে হবে, C2H5OH উত্তম। বুঝে গেছে জিনিসটা কীভাবে করবা? এরপর দেখো আমরা অনেকগুলো ম্যাথ করে ফেলছি না? এখন আবার হচ্ছে আমরা থিওরিতে এসে যাই। এবার আমরা পড়বো হচ্ছে ডেলএইচের খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেখানে আমাদের আবার গ্রাফ পড়তে হবে, 2টা গ্রাফ, ব্যান্ড হফ ইকুয়েশন। আপাতত এটুকু লিখে নাও, আর আমি ক্লিন করে ফেলছি, এরপর আমি গ্রাফগুলো দেখাচ্ছি। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app.